আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি আজকে ভিডিওতে। তো এইচএসসি 26 কোন ধরনের কোনো কথাবার্তা হবে না, সব কথাবার্তা যা বলার এতদিন বলে গেছি। এখন মূল কথা হচ্ছে পরীক্ষার তারিখটা দিয়ে দিয়েছে, এবং এই যে তারিখটা সেটা তোমরা সবাই জানো যে কত তারিখ, সেটা হচ্ছে 7 জুন। তো এই যে 7 জুন আমাদের তারিখটা দিয়েছে। এখন এই পরীক্ষা যদি আমার হতো, অর্থাৎ এই দিন যদি আমার পরীক্ষা হতো, তাহলে আমি এখন কি করতাম? অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আমি এখন তোমাদের সাথে এইচএসসি 26 পরীক্ষা দিচ্ছি, এবং এই পরীক্ষা আমি কিভাবে কি এখন আমার প্ল্যানিং কি হতো পূর্ণাঙ্গ পরীক্ষা বসার, এবং এই পরীক্ষায় বসা অর্থাৎ আমি অ্যাজ এ অ্যাভারেজ স্টুডেন্ট, অর্থাৎ যে এতদিন পরীক্ষায় হয়তো বা খুব ভালো একটা রেজাল্ট করি নাই বা খুব একটা ধরনের কিছু করি নাই, তো আমি অ্যাভারেজ স্টুডেন্ট হিসেবে কিভাবে নিজে খুব ভালো একটা রেজাল্ট অর্জন করতাম, এটাই আজকে ভিডিওর মূল কথা। তো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমি আমার চ্যানেলে এই সকল পড়াশোনা রিলেটেড জিনিসপত্র আপলোড করে থাকি। তো আমরা দেখে নিচ্ছি যে সময় আছে হাতে মাত্র কয়েকদিন, এই যে 60 দিন আমি লিখেই দিয়েছি। তো এই 60 দিন আসলে পূর্ণাঙ্গ একটা প্ল্যান নিয়ে এসেছি, এবং এই পূর্ণাঙ্গ প্ল্যানের উপর আমরা রেগুলার ক্লাসও দিব, তাহলে সেগুলো করতে পারো। তো চলো ভিডিও শুরু করি। এবং আমাদের যে ডেটটা, অর্থাৎ 7 জুন ডেটটা, তোমাদের অনেকেই কনফিউশন হতে পারে যে আসলে গতদিন আমি যখন নিউজটা দিয়ে দিলাম যে ভাইয়া আসলে কি পরীক্ষা 7 জুন হবে কিনা। ভাই, যদি পরীক্ষা 7 জুনও না হয়, তো তুমি এই 7 জুনকে তোমার একটা টার্গেটেড ডেট হিসেবে তুমি চুজ করতে পারো যে আমি এই ডেটের ভিতর সকল কিছু শেষ করব। এবং এই 7 জুনের পরেও যদি এই পরীক্ষা পিছায়, আমি বলেছি না, হয় 1 সপ্তাহ কি 2 সপ্তাহ, অর্থাৎ জুন মাসের বাইরে পরীক্ষা যাচ্ছে না। তো জুন মাসের বাইরে যদি পরীক্ষা না যায়, তো তোমরা পরবর্তী দিনগুলো ভালো করে রিভিশন দাও। তো চলো আমরা প্রথমত যে পয়েন্ট আছে এটা হচ্ছে রুটিন। তো রুটিনটা কি করতে হবে? এখন রুটিনটা হচ্ছে, তোমরা এতদিন কিন্তু একটা আগোছালো পড়াশোনা করছো, কারণ কি তোমাদের যেহেতু 17 জুলাই পরীক্ষার একটা তারিখ দিয়েছিল, তারপর 27 জুন, এবং তারপরে চলে আসলো একবারে 7 জুন। তো এতদিন যে পড়াশোনা করছো, এটা কিন্তু কোনো সিস্টেমেটিক ওয়েতে নাই, অর্থাৎ তোমার পড়ার কিন্তু পূর্ণাঙ্গ রুটিন নাই। তো এই 60টা দিন যদি তুমি তোমার সে কাঙ্ক্ষিত যে বললাম এই যে জিপিএ 5টা যদি পেতে চাও, তো তোমাকে অবশ্যই একটা রুটিনে আসতে হবে। এবং এই রুটিনটা কিন্তু একদম আহামরি এমন রুটিন করবো না যেখানে তোমার নিঃশ্বাস নেওয়ার অবধি সময় না থাকে। যে তুমি এমন রুটিন করলে যেখানে তোমার 18 থেকে 20 ঘন্টা, অর্থাৎ তুমি যে ঘুমাবা এটাও তোমার কিন্তু নাই, টাইম তুমি দিচ্ছ না। তো এই জিনিসটা কিন্তু আসলে তোমার রুটিনকে ইউজফুল করে না। কারণ কেন করে না, বা আমি এই রুটিনটা কেন করতাম, বা আমি কেন এই টাইমটা বললাম, তো মূলত ভিডিও করতেছি যদি আমি এই টাইমে তোমাদের পরীক্ষা দিতাম কি করতাম। তো আমি এখন এমন একটা রুটিন তৈরি করতাম যে রুটিনে অ্যাটলিস্ট আমার 10 থেকে 12 ঘন্টা কোয়ালিটি এডুকেশন আছে, অর্থাৎ এডুকেশন বা পড়াশোনা কিন্তু কোয়ালিটিফুল হতে হবে। আমি যে টেবিলে বসে 14-15 ঘন্টা কাটা দিলাম সমস্যা, কিন্তু আমি যদি 10 থেকে 12 ঘন্টা রেগুলার খুব ভালো মনোযোগ দিয়ে পড়ি, আমার কিন্তু অনেক ভালো একটা ইম্প্যাক্টফুল পড়াশোনা হবে। তো যার জন্য আমি অবশ্যই একটা রুটিন করবো, এবং আমার এই রুটিনটা হবে হচ্ছে খুবই ছোট ছোট টার্গেট। অর্থাৎ আমি একটা অধ্যায় টার্গেট করবো যে আমি হয়তো আজকের দিনের ভিতরে অধ্যায়টা শেষ করব, আমি হয়তো বা কালকে বা পরশুর ভিতরে এই যে অধ্যায় 2-3টা অধ্যায় মিলে এটা শেষ করব, অথবা আমি একটা 10 দিন পর একটা পেপার শেষ করব, তো তারপর 20 দিন পর একটা সাবজেক্ট শেষ করব, তো এরপরে আমি একটা রিভিশন দেবো, 30 দিন 40 দিন পর আমি একটা রিভিশন দেবো। এই সব কিছুর উপর কিন্তু তোমাদের একটা পূর্ণাঙ্গ রুটিন করতে হবে, এবং রুটিনে তুমি যে বিষয়গুলো আসলে খুব কম পারো সেই বিষয়গুলোকে বেশি সময় দিতে হবে, এবং যে বিষয়গুলো তুমি খুব ভালো পারো সেই বিষয়গুলোকে একটু কম সময় দিলে হচ্ছে। কিন্তু মাস্ট বি শিওর প্রতি যেহেতু আমাদের মেইন যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং আইসিটি, এইগুলোতে যেন ন্যূনতম তুমি একটু সময় দাও, কারণ এইগুলোতেই সবাই একটু বেশি রেজাল্ট খারাপ করে, এবং এইটা থেকে এসব বিগত বছরের যে খারাপ রেজাল্ট বা ফাল A+B হওয়ার যে আশঙ্কা, এটা কিন্তু বেশি হয়, বিশেষ করে ইংরেজিতে। তোমরা যারা ইংরেজি বিষয়ে একটু সচেতন কম, তারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আমরা এখানে বিভিন্ন ক্লাস দিয়ে দিব, ওইগুলো তো করবা, পাশাপাশি নিজেদের যে টেস্টগুলো আছে ওইগুলো কিন্তু দিবা। পরবর্তী যে পয়েন্ট আছে এটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ। প্রশ্ন বিশ্লেষণ হচ্ছে কি, যেহেতু এই 60 দিন পড়তে হবে, তো কি পড়বো আমরা, এই মানে যত যা কিছু আছে সব পড়বো, তাই না? না, আসলে আমাদের সেই জিনিসটাই পড়তে হবে, কারণ আমাদের হাতে সময় কম। এখন আমাদের পড়তে হবে গুছিয়ে এসে, কারণ কি জিনিসটা যখন আমার চলে যাবো একদম যে আমি এখন ডিটেল হইতে যাবো, কিভাবে আমি ডিটেল হইতে যাবো? ডিটেল হইতে যাওয়ার সুযোগ নেই। তোমরা হয়তো এর আগে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে 3 মাসে খুব ভালো প্রিপারেশন দাও, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের এই যে পুরো একটা প্রসেসকে কিন্তু একজন এসেছে, এবং আমরা যদি সেই প্রসেসটা আর ভিতর যেতে চাই, যে 2 বছর ধরে ভালো করে পড়াশোনা করে এসেছে, আমরা যদি তার যে সেই পড়াশোনা আনতে চাই, তাহলে তো আমাদের সেই রকম লেভেলে যেতে হবে। এবং সেরকম লেভেলে যেতে হলে কি করতে হবে? আমাদের প্রথমত হচ্ছে ওভারঅল লাস্ট 10 থেকে 15 বছরের সকল প্রশ্ন বিশ্লেষণ করতে হবে। এখন এটা তুমি চাইলে টেস্ট পেপার থেকেও করতে পারো, তুমি চাইলে বিভিন্ন তোমার যে সাপ্লিমেন্ট আছে এটা থেকেও করতে পারো, অথবা তুমি তোমার বইয়ের যে পিছনে বা তোমার যে গাইড সহায়িকা বই আছে তুমি সেখান থেকেও বিগত বছরের প্রশ্ন করতে পারো। তো এটার ফলে কি হচ্ছে, তুমি জানো যে কোথা থেকে প্রশ্ন হয়, অর্থাৎ একটা অধ্যায়ের কিন্তু কিছু কিছু আছে একদম টার্গেটেড পয়েন্ট। অর্থাৎ আমাদের যদি অর্থনীতির কথা বলি, অর্থনীতি কি আছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা যদি পরিণতি বলি, পরিণতির কিন্তু বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্ক। অথবা যদি আমরা চলে আসি যে আমাদের
আইসিটি থেকে নাম্বার সিস্টেম থেকে একটা প্রশ্ন আসে, এইচটিএমএল থেকে একটা প্রশ্ন আসে। যে এইচটিএমএল স্পেসিফিকভাবে টপিক যদি বলে দিই যে আমাদের ওই যে ফটোর যে সেকশনটা আছে ওইটা থেকে একটা আসে, আমাদের ওই নাম্বার সিস্টেমের একটা আসে যে একটা কনভার্সন বাইনারি থেকে অক্টাল থেকে। তো এই প্রত্যেকটা জিনিস কী করে, বা ওইখান থেকে গেট থেকে একটা আসে। তো এই জিনিসগুলো একদম লাস্ট 10 ইয়ার্স থেকে 15 ইয়ার্সের প্রশ্ন যখন তুমি সলভ করবা, তুমি কিন্তু সকল কিছু একদম তোমার নোট হয়ে যাবে। এবং এইটা তুমি অবশ্যই নোট করে ফেলবা যে আসলে কোথা থেকে কেমন কি এসেছে এবং কোথা থেকে আসার চান্স কতটুকু। কারণ তুমি যদি এখন ঢালাওভাবে সব কিছু করতে যাও ভাই, তোমার এত সময় নেই এবং তুমি এক জিনিসটা আস্তে আস্তে হাঁপিয়ে যাবে। কারণ কি, প্রথমত হচ্ছে তুমি যে রুটিনটা সেট আপ করছো ওই রুটিনে কিন্তু তোমার এতটা টাইম তুমি দিতে পারতেছো না। কারণ আমি তো রুটিনেই বলেছি যে কোয়ালিটিফুল এডুকেশনের জন্য অবশ্যই কোয়ালিটিফুল টাইম প্রয়োজন। একটা মানুষ কিন্তু একবার যদি পড়তে বসে অ্যাটলিস্ট সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা তার মনোযোগ ধরে রাখতে পারে, এরপরে কিন্তু তার একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। আবার মানুষ যদি ঘুম না পড়ে, সেটা আমি অবশ্যই রিভিশনে বলবো, ঘুমের সাথে রিভিশনের খুবই মারাত্মক একটা কথা। সেটা হচ্ছে কি, আমি এখানে একটু এক্সট্রা করে লিখে রেখেছি রিভিশন প্লাস ঘুম, সেটা আমি তখন আলোচনা করে দিব। এরপরে আছে কি আমাদের যে প্রশ্ন বিশ্লেষণ তো হলো এবার কি কাজ, প্রশ্ন বিশ্লেষণ করে তো আমার স্পেসিফিক কিছু টপিক বের হয়ে গেল। এখন আমার যেটা মেইন কাজ সেটা হচ্ছে কি, আমার এটাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা আমি কি করব, আমি বিভিন্ন ওয়েতে করতে পারি, ইয়ার ওয়াইজ করতে পারি, আমি চ্যাপ্টার ওয়াইজ করতে পারি, আমি টাইপ ওয়াইজ করতে পারি। প্রথমত ইয়ার ওয়াইজ কিভাবে করবা, ইয়ার ওয়াইজ হচ্ছে তুমি বিগত যে 10 বছর প্রশ্নটা বের করলো ওইখান থেকে দেখতেছো যে এটা সব থেকে বেশি আসতেছে, তুমি চাইলে ওইটা যে ওই প্রশ্নগুলো আলাদা করতে পারো, করে ওইটা তুমি বেশি বেশি করতে পারো। চ্যাপ্টার ওয়াইজ এবার তুমি দেখলে কি যে একটা অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন আসতেছে, অর্থাৎ ওই অধ্যায় থেকে আমি দেখতেছি 2-3টা প্রশ্ন আমি খুব বেশি লক্ষ্য করতে পারতেছি, তখন ওই অধ্যায়টাকে আলাদা একটু তুমি মার্ক করবা, করে ওই অধ্যায়ের প্রশ্ন করবা। আর টাইপ ওয়াইজ হচ্ছে একটা অধ্যায় থেকে কিছু নির্দিষ্ট টপিক আছে, জাস্ট লাইক গ্রামার, উৎপাদন সম্ভাবনা রেখা অথবা নাম্বার সিস্টেম বা আমার অন্যান্য পরিণতির যে সম্পর্ক, আমাদের যে যে সাবজেক্টগুলো আছে, তো তোমার যে যার সাবজেক্ট আছে প্রত্যেকটা দেখবো যে অ্যানালাইসিস করেই তুমি তখন বের হয়ে যাবো যে আমার এটা কি আসলে ইয়ার ওয়াইজ আছে না টাইপ ওয়াইজ আছে না চ্যাপ্টার ওয়াইজ আছে। যে ওয়াইজটাই থাকে তুমি ওইটাই কাজ করবা। এরপরে আমার এইটার খুব প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিসের আসলে কোনো ধরনের কোনো তোমার ওইটা নেই যে সংজ্ঞা নেই কতক্ষণ করবা। এটা হচ্ছে তোমার যতক্ষণ না কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, অর্থাৎ তুমি একটা বিষয়ে ফুললি একদম কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে উঠবা। কোনো জিনিস এখন যদি কনসেপ্ট ক্লিয়ার করে না রাখো, এটা কিন্তু তোমাকে খুব ঝামেলা করবে। এবার যদি আমরা নাম্বার 4-এ আসি, সেটা কি, নাম্বার 4-এ আসছে রিভিশন প্লাস ঘুম। এটা একটু আগে বললাম। তো রিভিশন প্লাস ঘুমটা কি, আমরা যে টাইমটা করেছি পরীক্ষা যেহেতু কাছাকাছি চলে এসেছে, আমাদের এতদিন ওই খুব একটা পড়াশোনা করি না, রেগুলার কলেজের এক্সামগুলো জাস্ট পাস করে করে আগাচ্ছি। তো আমি যেটা করতাম যে আমিও আমার পরীক্ষার কলেজে যে পরীক্ষাগুলো আছে ওইগুলো আসলে সার্ভাইভাল ওইতেই পড়াশোনা করতাম, কিন্তু যখন আসলে টেস্ট পরীক্ষার রেজাল্ট দেখলাম যে আমি আমার যেই লক্ষ্য নিয়ে আগাচ্ছি আমি তা থেকে অনেক দূরে, এবং আমি তখন চিন্তা করলাম যে কিছু একটা করতে হবে। কারণ কি, এখনই সময়, এই যদি টাইমটা বেরিয়ে চলবে না, কিছু সময় আছে যখন এইটার বাইরে যদি আমরা কিছু করে ফেলি তখন আর আমাদের করার থাকে না। যেমন কি, এইচএসসি পরীক্ষা যে 60 দিন সময় আছে, তুমি যদি চাও এখন থেকেই সকল কিছু করতে পারো, কিন্তু কি অনেকে আসে এই জিনিসটাকে আসলে হেরাফেরা করবে, টাইমটাকে কনজিউম করবে, করে 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 যখন একদম ওই যে খরগোশ এবং আমাদের কচ্ছপের গল্পটা তোমরা তো জানো যে কচ্ছপটা কি খুব একদমও কনসিস্টেন্স ওয়েতে আগাচ্ছে আগাচ্ছে আগাচ্ছে, কিন্তু কচ্ছপটাকে ওই কচ্ছপটা কনসিস্টেন্স ওয়েতে আগাচ্ছে আগাচ্ছে, খরগোশ চিন্তা করো যে আমি যেহেতু খুব র্যাপিড ওয়েতে একটা প্রাণী বা আমি খুব ফাস্টেস্ট ওয়েতে দৌড়াই, আমি একটু রেস্ট নিই, এবং সেই রেস্টটা নিতে যে এতটা টাইম রেস্ট নিল যে পরবর্তীতে সে যখন ঘুম থেকে উঠলো আর তার হাতে সময় ছিল না। তো ঘুমটা এখন সেই আগেই ভেঙে ফেলতে হবে, কারণ না হলে পরীক্ষার আগে যদি ঘুম ভাঙে দেখবে আসলে সময় নেই। তো কচ্ছপের মতো হলেও এই যে রুটিনটা বললাম এটা ওয়েতে ওয়েতে আগাতে হবে। এবার আসে কিভাবে আমরা রিভিশন দিব। রিভিশন হচ্ছে সেই জিনিসগুলো দিবা যে জিনিসগুলো তুমি আগে খুব কম পড়েছো। কারণ কি, মানুষ সেই পড়া জিনিসগুলো কিন্তু বেশি বেশি পড়ে, কারণ কি সে জানে যে কি আসতেছে আসতেছে, কিন্তু পড়া জিনিসগুলো অনেক সময় আমরা কিন্তু অ্যাভয়েড করে চলি, কারণ কি পড়া জিনিসটা মনে হয় আমরা পারি না। তো রিভিশনের পার্টটা এই জন্যই আসবে যে জিনিসটা আমি পারি এবং জিনিসটা আমি পারি না উভয় জিনিসটা আমার ঝালাই হবে। আমি ঝালাইয়ের মাধ্যমে প্রত্যেকটা জিনিস আমি রেগুলারলি একটা রিভিশন দেবো। তুমি রিভিশন কয়েকটা ওয়েতে দিতে পারো, তুমি চাইলে ডেইলি একটা রিভিশন দিতে পারো। আমরা চাইলে কোথায় লিখতে পারি, আমরা এখানেই মুছতে পারি বা এই সাইডে লিখতে পারি। তো তুমি চাইলে এখানে লিখি, তুমি চাইলে ডেইলি রিভিশন দিতে পারো, তুমি চাইলে উইকলি রিভিশন দিতে পারো, তুমি চাইলে মান্থলি রিভিশন দিতে পারো,
আসলে 2 মাসই তো সময় আছে, তুমি আর প্রেশার কই দিবা। ডেইলি রিভিশন কি, তুমি আজকের আর একটা অধ্যায় পড়েছো, তুমি লাস্টে একদম শেষের দিনের শেষে 20 মিনিট তুমি দেখলে যে আমি আসলে কি পড়লাম। তুমি পুরো উইকে কি পড়ছো, তুমি উইক শেষে 1 ঘন্টা দেখলে যে আমি এই যা যা পড়ছি আমি একটু চোখ বোলালাম। তুমি এই মাসে যা যা পড়ছো, তুমি একটা দিন মাসে একটা দিন বা 2টা দিন রাখো, যে 2টা দিন তুমি এই 1 বা 2 দিন তুমি শুধু রিভিশনের উপরই থাকবা। অর্থাৎ ওভারঅল মাসে তুমি যা পড়েছো ওই সাইকেলটা এইভাবে চলবে যে প্রতি সপ্তাহে তুমি 1 থেকে অ্যাটলিস্ট একদিন ধরো যে একদিন তুমি এটা রিভিশন দিচ্ছ, 2-3 সপ্তাহ পর পর তুমি দিলেও সমস্যা নেই। কারণ কি আমি বলতেছি, কারণ কি যে এখন তো তোমার সময়টা কমে এসেছে, তুমি যদি এখন সব কিছু এত লেন্দি করো পারবা না। তো মাসে 1 থেকে 2 দিন দিচ্ছ, তুমি উইকলি 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণ তোমার মনে হয় যে করলে আমার পুরো উইকের যে পড়াটা ওটা কভার হয়ে যাবে ওইটাই। আর সর্বশেষে ঘুমটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ কি ঘুমের সাথে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের রিকল সিস্টেম। অর্থাৎ রিকল সিস্টেমটা কি মনে রাখা। ভাই পরীক্ষা তো দিবা তুমি কি দিয়ে, মস্তিষ্ক দিয়ে। তোমার বিগত বছরের অর্থাৎ কি তোমরা যারা এসএসসি 26 আছে, তোমার তো এসএসসি 24, তো তোমরা যখন এসএসসি 24 ছিল তোমরা তো তারপরে পাস টাস করে কলেজ যখন ভর্তি হয়েছো তখন সেই থেকে তোমরা কিন্তু এখন অব্দি কি করতেছো, এখন অব্দি পড়তেছো। তাহলে কয় বছরের পড়াশোনা তোমরা করতেছো, 2 বছর। তো এই 2 বছরের পড়াশোনা তোমরা পরীক্ষা দিবা কয় ঘন্টায়, 3 ঘন্টায়। এখন 2 বছরের পড়াশোনা 3 ঘন্টায় পরীক্ষা দিতে অবশ্যই সেই জিনিসটা সেরকম কম্প্যাক্ট করে ছোট করে একটা জায়গায় আনতে হবে যেখানে আসলে সবকিছু আমরা বুঝিয়ে গুছিয়ে করতে পারি। তো সেই বুঝিয়ে গুছিয়ে করতে হলে অবশ্যই আমার এই রিকল সিস্টেমটা ভালো হতে হবে। এবং রিকল সিস্টেম বা মাসেল মেমোরি বিল্ড আপ করার জন্য শরীরকে অবশ্যই প্রপার রেস্ট দিতে হবে। আমরা যদি প্রপার ওয়েতে না ঘুম পড়ি আমাদের শরীর কিন্তু সেই টাইমে কোলাপস করবে। এবং এখন যদি আসলে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন অসুস্থ হয়ে যাও, এই জিনিসটা আসলে তুমি উঠাতেই পারবে না, তোমার হাতে সময় থাকবে না। এই জন্য এই টাইমটা অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে। একদম যে আমার 60 দিন কিন্তু একদম আহামরি খুব বেশি মানে কম সময় না, অনেকটাই সময়। কারণ কি 60 দিন বলতে 2 মাস, এখন 2 মাসে অনেক কিছু জন্মায়। আমি যদি বলি যে এখন থেকে কেউ যদি চায় যে এভারেজ স্টুডেন্ট সে খুব ভালো করে পড়াশোনা করবে, সেও কিন্তু জিপিএ 5 এনশিওর করতে পারবে। এবং সর্বশেষে সেটা হচ্ছে মডেল টেস্ট। আমি এই কাজটা করতাম, আমার যখন টেস্ট পরীক্ষা দেওয়া হলো আমি আসলে জিনিসটা দেখলাম কি আমি কি পারতেছি না, মানে আমার সমস্যা কোথায়। প্রথমত দেখলাম সমস্যা কি আমি কোয়েশ্চেন আসলে বুঝতেছি না, আমার টপিক বুঝতেছি না, কোয়েশ্চেন কি করে হচ্ছে এটা বুঝতেছি না। আর দ্বিতীয়ত হচ্ছে আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছি না। অর্থাৎ আমি যেই পুরো সময় আমি যেই একটা অ্যামাউন্টে লিখতে যাচ্ছি ওই অ্যামাউন্টটা আমি যখন লিখতে যাচ্ছি আমার টাইম বের হয়ে যাচ্ছে। এবং এটার কারণে আসলে আমি বাসায় বসে চেষ্টা করলাম যে একটু একটা এক্সাম দিয়ে দেখি, তো হলো না। পরবর্তীতে আমি হয়তো বইটা বাইরে কোথাও দিয়েছিলাম, তো তোমরা চাইলে বাসায় বসেও দিতে পারো। আমি বাসায় বসে বেশ কয়েকটা দিয়েছি। তো বাসায় বসে এক্সাম দিয়েছি যেভাবে যে আমি একটা টাইপ ওয়াইজ বা একটা টপিক ওয়াইজ করেছি। আর যেটা ফাইনাল মডেল টেস্ট বিভিন্ন কোচিংয়ে বিভিন্ন জায়গায় আসলে ফ্রি মডেল টেস্ট নেয়, ওইখানেও গিয়েছি, পেইড অনেক মডেল টেস্ট দিয়েছি। আসলে কোথায় দিবা কি এটা তোমার নিজস্ব ব্যাপার, কিন্তু যেখানে আসলে বসে একটা পরীক্ষার এনভায়রনমেন্ট পাও, অর্থাৎ তুমি বসে 3 ঘন্টা লিখবা, একদম তোমার একটা প্রপার একজন গার্ড দিবে এবং তোমাকে একটা প্রপার কোয়েশ্চেন পেপার তারা তোমাকে প্রোভাইড করবে। কারণ কি ওইখানে আস্তে 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 যেটা হবে তোমার প্রথমত বিল্ড আপ হবে মাসেল মেমোরি। অর্থাৎ মাসেল মেমোরিটা কীভাবে বিল্ড হবে, তুমি জানো যে এই প্রশ্নটা কোন অ্যামাউন্টে লিখলে, অর্থাৎ তুমি যদি আরেকটা প্যারা বাড়াতে চাও তোমার যে 3 মিনিট 2 মিনিট চলে যাবে, এটা তুমি কই বুঝবা, তুমি না করলে তো বুঝবা না। অবশ্যই তোমার তো পড়ে পড়ে করে করে আগাতে হবে। এবং দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে কি তোমার যে এমসিকিউ গুলো 30 মিনিটের 30টা এমসিকিউ, তাই না, 30 মিনিটে 30টা এমসিকিউ, অর্থাৎ প্রতিটা এমসিকিউর জন্য 1 মিনিট লাগতেছে। এখন কিছু কিছু এমসিকিউর জন্য আছে 1 মিনিট লাগে না, কিছু কিছু এমসিকিউর জন্য 20 থেকে তো অনেক কিছু দেখলেই হয়ে যাচ্ছে, 5 সেকেন্ডে হয়ে যাচ্ছে। কিছু এমসিকিউ আছে কিছু এমসিকিউ আছে 15 থেকে 20 সেকেন্ড, আবার কিছু এমসিকিউ আছে 1 থেকে 2 মিনিট। এখন কোনগুলো কোন টাইপের কি এটা তো প্র্যাকটিসের উপর রাখতে হবে। এবং প্রপার 30 মিনিটসের একটা ওএমআর শিট দিবা, নিয়ে ওইটা ওভারঅল পূরণ করবা। আমি তোমাদের ওই যে ওভারঅল কীভাবে কি পূরণ করবা না করবো ওইটা পরীক্ষার আগে আমি বলে দিব যে অবশ্যই কীভাবে কি করতে হয়। তো এইটা করার জন্য আমাদের অবশ্যই মডেল টেস্ট দিতে হবে। এবং সময়ের ব্যবহার হচ্ছে যে আমাদের হাতে যে সময়টা আছে আমাদের তার ভিতরেই আমাদের অ্যাটলিস্ট আমাদের ওভারঅল সবকিছু খুবই ভালো করে লিখে আসতে হবে। অর্থাৎ কি 80% মার্ক তো আমাদের প্রত্যেকটা এ প্লাস এনশিওর করার জন্য 80% মার্ক তো আমাদের লিখে আসতে হবে। আমাদের অবশ্যই অলমোস্ট 90 থেকে 95% মার্কের অ্যান্সার খুব ভালো করে করে আসতে হবে। অ্যাটলিস্ট তো 90% মার্কের অ্যান্সার করে আসতে হবে। কারণ কি এখান থেকে 1-2 মার্ক কমতে 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 আমার জন্য অ্যাটলিস্ট 80-র ঘরে থাকে বা 80-র ঘরে থাকে। তো এই জন্য কি আমার অবশ্যই 90 থেকে 95% মার্ক কিন্তু এনশিওর করে আসতে হবে। মানে এনশিওর বলতে আবার যদি 95 মার্কের তুমি একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে 100 মার্কের প্রস্তুতি নিয়ে তো যাবাই, কিন্তু 90 থেকে 95 মার্কের অ্যান্সার তোমাকে এমনভাবে করতে হবে যেন এইখান থেকে তোমার মার্ক কাটতে স্যারের খুব কষ্ট হয়ে যায়। তো এই ছিল আসলে অনেক কিছু। আমরা এবার যারা আসলে ভিডিওর এই অবধি চলে এসেছো তোমাদের জন্য বোনাস কিছু 2টা টিপস দিচ্ছি। তো প্রথমত যেটা সেটা হচ্ছে কি দেখো, অ্যাভয়েড রিউমার্স। অ্যাভয়েড রিউমার্স মানে কি,
মানে এখন তো 2 মাস শুরু হয়েছে পরীক্ষা, বা কিছুদিন পরেই শুরু হয়ে যাবে, মানে যে আসলে সবাই আসো শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করি, শিক্ষামন্ত্রীর বা বাড়ি ঘেরাও করি বা সংসদ ঘেরাও করি, বিভিন্ন ধরনের কথাবার্তা আসবে। ভাই জাস্ট ফোনটা সাইলেন্ট করে রাখবা। পরীক্ষার আগে এইরকম ফাজলামি বহুত হয়, এবং এই টাইমটা এই ফাজলামি মানে এরা হচ্ছে বলা যেতে পারে যে এই টাইমটার জন্যই তারা বসে থাকে কিছু, যে এরা এইগুলো করবে, সারা বছর খোঁজ খবর নাই। অর্থাৎ তুমি যার কথা বলতেছো, যে বলতেছে যে আমার পরীক্ষা 20 দিন পর হলে শেষ হতো, তো ভাই তুই এখন থেকে পড়াশোনা কর, প্রতিদিন 1 ঘন্টা বেশি করে পড়, 1 ঘন্টা বেশি বেশি 20 দিনে 20 ঘন্টা, তুই 20 ঘন্টা পড়লে তো অনেক। অথবা তুই যদি এখন প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পড়তা, 6টা ঘন্টা তুমি এখন প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা একটু বাড়িয়ে পড়ো, হয়ে যাচ্ছে। কিন্তু পরীক্ষার আগে এই যে অ্যাভয়েড রিমার্স বা বিভিন্ন ধরনের যেটা বলে আর কি হলুদ সাংবাদিক যারা আছে, তারা বিভিন্ন ধরনের রিমার্স সরাবে যে পরীক্ষা কি পিছাতে পারে, পরীক্ষা পিছাবে কিনা, যার ফলে এই টাইমে সকল সোশ্যাল মিডিয়াগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। তোমার যত অথেন্টিক কোনো নিউজ আছে, তোমার কলেজ আছে, তোমার অন্যান্য যেই ট্রাস্টেড চ্যানেলগুলো আছে, তুমি ওইগুলো দেখতে পারো, ন্যাশনাল মিডিয়া আছে, এইখানে আসলে তোমার যদি পরীক্ষা পিছায় বা পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়, তুমি পেয়ে যাবা। এবং তাছাড়া ওই যে কিছু চমকপ্রদ একদম ক্লিক বেট টাইপের যে টাইটেলগুলো আছে ওইগুলো থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে কিছুদিন পর বললাম না, ডাক দিবে যে আন্দোলনে আসো, আমরা এই যে আমাদের 25 ব্যাচ 24 ব্যাচের গলায় ফুলের মালা, আমাদের কেন অবহেলা, বহুত কথা আসবে এবং বহুতবার হয়েছে। মানে এটা আমি বিগত 4-5 বছর ধরে দেখতেছি। আমি আমার ব্যাচতেও দেখেছি, তার আগের ব্যাচও দেখেছি, এবং আমি এমন ব্যাচও দেখেছি যারা আসলে এটা ডিজার্ভও করে না, তারাও সেটা নিয়েছে। তো তোমরা আসলে এই জিনিসটা দেখবা এবং তোমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবা। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে কি ইউ নো ইয়োর পটেনশিয়াল, অর্থাৎ তুমি জানো তুমি কি করতে পারবা। ভিডিওর শেষে চলে এসেছি, এবং একটা কথা কি, তুমি সেই ছাত্র যে এসএসসিতে নিজের সর্বোচ্চ দিয়ে ভালো একটা রেজাল্ট করেছিলে, এবং তারপরেই কিন্তু এইচএসসিতে তুমি একটা ভালো লক্ষ্য নিয়ে এসেছো, এবং তুমি জানো যে এইচএসসি আসলে শেষ না, এইচএসসির পর আমাদের অ্যাডমিশন আছে, এবং আমাদের অ্যাডমিশনে যে আসলে লাইফের পরবর্তী 20 থেকে 30 বছর কী হবে সেটা আমাদের ডিসাইডেড হয়। তো এখন হতে যদি তুমি সিরিয়াস না হও ভাই, আসলে পরবর্তীতে আর কোনো টাইম পাচ্ছ না। আর দ্বিতীয়ত তোমার অ্যাডমিশন টাইমে যখন তুমি আসলে সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করবা, তখন দেখবা যে তোমার এই জিনিসটা তোমার একটা বুস্ট করবে, এবং বুস্ট করবে কি করবে না, যখন তুমি এই অ্যাডমিশন টাইমে এই রেজাল্টটা পাবো, তুমি দেখবা। আমার নিজের কথা যখন আমি বলি, যে আমি আসলে প্রথম 2 মাস অ্যাডমিশনে কোথাও কোনো ধরনের আশাই পাচ্ছিলাম না, মনে হচ্ছিল এত স্টুডেন্ট পরীক্ষা দিবে, এত স্টুডেন্ট কি করতেছে, এদের ভিতর আমি আর হাজার হাজার পরীক্ষা দেয়, এখানে তো পাসই করতে পারে না, আমি কি করে এর ভিতর চান্স পাবো। কিন্তু যখন আসলে এইচএসসি রেজাল্টটা দিল এবং আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পড়ালাম, তখন মনে হলো আসলে না, দেশে 12-13 লাখ পরীক্ষা দেয়, সেখানে আমার 50 থেকে 60 হাজার A+ পাই, এবং আমি সেটার ভিতর যেহেতু আসি, তো আমার ভিতর কিছু না কিছু আছে, এবং এইটা দিয়ে আসলে আমি অ্যাডমিশনে কিছু না কিছু করতে পারবো। এবং পরবর্তীতে আমার ওই যে প্রথম 2 মাসের অ্যাডমিশনের পরীক্ষার মার্ক এবং পরবর্তীগুলো অ্যাডমিশন পরীক্ষার কোচিংয়ের যে মার্কগুলো ছিল, এগুলো খুবই র্যাপিড ওয়েতে বাড়তে থাকে, এবং পরবর্তীতে আমি এবং সর্বশেষে আমি কিন্তু আল্লাহর রহমতে কোথাও চান্স পাই। তো এই জিনিসটা যে তুমি তোমার পোটেনশিয়াল জানো, এবং তুমি জানো যে তুমি কতদূর কি করতে পারো, আর বাকিটুকু সৃষ্টিকর্তা এবং বাবা মার দোয়া তো আছে, এটা তো অবশ্যই আছে। তো সব কিছু লেগে পড়ো, আসলে সময় খুবই কম, প্রস্তুতি অনেক বড় নিতে হবে, যার ফলে চ্যানেলগুলোতে আসলে রেগুলার ক্লাস দেওয়া হবে তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি অথবা আর্টসের জন্য। আসলে আর্টসের যারা আসলে সবসময় অবহেলা হয়, তাই না, যে আর্টস জিনিসটা আমিও খুব দেখতাম, যে আমি নিজে যখন ফার্স্টে সায়েন্স থেকে শিফট করে আর্টসে আসলাম, তখন আর্টসের আসলে কোথাও কোনো আমি জিনিসপত্র পাইনি, জিনিসটা তখনই আমাকে খুব ব্যথিত করেছিল, যে লাইফে যদি কিছু করি তো আর্টসের জন্য, আসলে আর্টসের যারা ব্যাকগ্রাউন্ড আছে ওদের জন্য একটু কিছু করার ইচ্ছা আছে। তো এইবার থেকে আসলে দেখবা যে তোমাদের জন্য খুবই ভালো ভালো ক্লাস দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও, এবং ভিডিওতে দেখো বোর্ডে অনেক কিছু আছে, চাইলে একটু স্ক্রিনশট নিতে পারো, কিন্তু সেই স্ক্রিনশট নিয়ে কিছু হবে না, কারণ কথাবার্তা তো সব এখান থেকে বের হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গাইড ব্লগ ভিডিওতে। সে আপনি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনা করতে থাকো, হাতে 60 দিন আছে। আসসালামু আলাইকুম।